ফাইন্যান্সিং এন্ড ইনভেস্টিং। সো আমি আমার বিজনেস করে যে অ্যাকচুয়াল যে ক্যাশ আমি পাচ্ছি বা আমার ক্যাশ পজিশন যেটা আছে, ঠিক আছে, সেইটার সাথে আমার নেট ইনকাম তো মিলে যাওয়ার কথা, কারণ দুইটাই তো আমার অপারেশনস এর উপর বেস করে হয়, বাট এটা মিলবে না। ঠিক আছে, এই না মিলাটাই আমরা স্টাডি করছি বা স্টাডি করব যে কেন আসে না। ওকে, সো কখনো যদি দেখেন যে নেট ইনকামের সাথে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এর ডিফারেন্স আছে, ইটস ভেরি মাচ অ্যাকসেপ্টেবল। আর আমাদের কাজই হচ্ছে রিকনসিলিয়েশনটা করে নিয়ে আসা, যেটা আমরা একটু পরে এই যে শুরু করবো আর কি। আচ্ছা, বিফোর উই স্টার্ট, আমাকে মনে রাখতে হবে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমার দুটা মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ঠিক আছে, একটা কমন কোশ্চেন থাকে আমরা কোনটা করব, এক্সামের জন্য আমরা ইউজুয়ালি ইনডাইরেক্ট মেথড করে থাকি। তারপর আপনাদের সেকেন্ড কোশ্চেন থাকে, যদি ডাইরেক্ট মেথড আমার এক্সামে আসে তাইলে আমি কি করব। 12 বছরে ডাইরেক্ট মেথডের এক্সামে আমাদের আসছে 2 বার হলো। ঠিক আছে, অ্যান্ড আরেকটা কথা বলি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু আগে আমাদের অ্যাপ্লিকেশন লেভেলে ছিল, সো অ্যাপ্লিকেশন লেভেল থেকে আমাদের সার্টিফিকেট লেভেলে জিনিসটাকে নিয়ে আসা হয়েছে। ওকে, সো আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জিনিসটা যেহেতু সার্টিফিকেট অ্যাপ্লিকেশন থেকে সার্টিফিকেট আসছে, সেটার একটা সার্টেন লেভেল অফ কমপ্লেক্সিটি কিন্তু আছে। ঠিক আছে, আর ডাইরেক্ট মেথডটার থেকে ইনডাইরেক্ট মেথডটা আমি বলি কেন আমাদের বেশি আছে, বিকজ আমাদের পাস্ট পেপারস, আমাদের কোশ্চেন ব্যাংক বা আইসিডব্লিউ তো আমার ইনডাইরেক্ট মেথডই বেশি আসে। 95 টাইমস আউট অফ 100 টাইমস আপনার ইনডাইরেক্ট মেথড আসবে। আর ডাইরেক্ট মেথড যদি এসেও থাকে, আমি আমার স্লাইডস একটা প্রেজেন্টেশন আমি রেখেছি, সো দ্যাট ইউ নো, আমাদের বইতে নাই এটা। ঠিক আছে, ওকে। সো যেটা আমি বলছিলাম যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি দুভাবে করতে পারি, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, এন্ড আমাদের ফোকাস থাকবে অন দি ইনডাইরেক্ট মেথড। ঠিক আছে, সো আমার 3টা অর্ডার, মানে যে অর্ডারটা আমি বলেছিলাম যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো শুরু হবে অপারেটিং, তারপর হবে ইনভেস্টিং, এন্ড থার্ডে থাকবে আমার ফাইন্যান্সিং। জাস্ট লাইক ব্যালেন্স শিট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যে আমার আগে ইনকাম স্টেটমেন্ট হয়, যেটা আমার অপারেটিং অ্যাক্টিভিটিস এর পার্ট। ব্যালেন্স শিট নিলে আমার কি আসে, আগে অ্যাসেট আগে আসে, সো ইনভেস্টিং অ্যাক্টিভিটি এর পর আসে। লাস্টে কি আসে, ক্যাপিটাল এন্ড ইকুইটি, মানে ক্যাপিটাল এন্ড আমার লায়াবিলিটি আসে। ওকে, সো দিস ইজ দি অর্ডার, কেউ আগে পিছিয়ে করবেন না, হয়তো আগে পিছিয়ে করার স্কোপও পাবেন না, কারণ আমাদের সিনারিও এতে যে এক্সাম আছে, আপনাকে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাট দিয়ে দিবেন, আপনি খালি ওখানে নাম্বারস গুলো দিবেন, সো দ্যাট হ্যাজ মেড আওয়ার লাইফ মাচ ইজিয়ার। এই জন্য আমি স্লাইডসটা এভাবে ভেঙে নিয়ে আসছি আপনাদের কাছে, যাতে করে খালি জাস্ট ইনপুট করতে পারেন। ওকে, সো এইটা একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা বেসিক পার্ট, যেখানে আপনারা দেখতে পারেন কি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, আর লাস্টে যেটা পাই সেটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো, নেট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশ। সো 3 ক্যাটাগরিতে যে আমার ক্যাশ ব্যালেন্স থাকে, সেটা নেট ব্যালেন্সটাই হচ্ছে আমার নেট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশ। ঠিক আছে, সেটাকে আমরা কি করি, আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে আর ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের যে গ্যাপটা, এটাই হচ্ছে কি আমার সেই গ্যাপটা। ঠিক আছে, সো আপনাদের ফাইনাল রিকনসিলিয়েশনটা কি, এই যে নেট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশ যেটা আছে, ঠিক আছে, তার সাথে যদি আপনি ওপেনিং ব্যালেন্সকে যদি আপনি অ্যাড করেন, আর যদি আপনি ক্লোজিং ব্যালেন্স পেয়ে যান, দ্যাট মিনস ইওর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হ্যাজ টোটালি ম্যাচড। আচ্ছা, এবার দেখি আপনারা যা শিখলেন, এটা আমাদের এক্সাম পেপারের কোশ্চেন। ওকে, দেখি আপনারা বলতে পারেন কিনা। সো ক্লাসিফাই ইচ অফ দ্য ট্রানজেকশনস বাই টাইপ অফ ক্যাশ ফ্লো অ্যাক্টিভিটি। আমাকে বলেন 1 লাখ শেয়ার ইস্যু করেছেন 5 টাকা পার ভ্যালু, ঠিক আছে, কমন স্টক ফর 800,000 ক্যাশ। এটা কি ইনভেস্টিং, ফাইন্যান্সিং না অপারেটিং অ্যাক্টিভিটি, আমাকে বলেন। স্যার ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং। গুড, ভেরি গুড। ঠিক আছে, গুড টু সি ইউ কাম অ্যালাইভ, আপনারা ধরতে পারছেন এন্ড খুব ফাস্ট ধরতে পারছেন। ঠিক আছে, সো আমি শেয়ার ইস্যু করছি, দিস ইজ পার্ট অফ মাই ব্যালেন্স শিটের আমার ইকুইটি সাইড থেকে আসছে। ঠিক আছে, সো দ্যাট ইজ ক্যাশ, মানে ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এখন আমাকে বলেন যে কত টাকা রেকর্ড করব, 5 লাখ টাকা না 8 লাখ টাকা? স্যার 8 লাখ টাকা ক্যাশ দিয়েছি, 8 লাখ টাকাটাই তো স্যার রেকর্ড করব। ক্যাশ হ্যাঁ, আউটফ্লো। 8 লাখ টাকা ক্যাশ আউটফ্লো না ইনফ্লো। আমি শেয়ার ইনফ্লো, ইস্যু সরি করলে স্যার, কি হয় ইনফ্লো। তানভীর? হ্যাঁ, ইনফ্লো স্যার, সরি সরি। না ইটস ওকে। আমি যখন শেয়ার ইস্যু করি, আপনাকে আমি শেয়ার দিচ্ছি, কাগজ দিচ্ছি, আপনার কাছ থেকে আমি ক্যাশ পাচ্ছি, আমার পার ভ্যালু হচ্ছে 5 টাকা। ঠিক আছে, সো পার ভ্যালু 5, বাট আমি টাকা পাচ্ছি এখানে 8 লাখ। হ্যাঁ 8 লাখ পাচ্ছি। ওকে, ঠিক আছে, এটা গেল। আর সেকেন্ড যেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে, আমার চার্জ কমে গেছে, আমি অন্য একটা ল্যাপটপ থেকে আপনাদের সাথে বসবো। ঠিক আছে, আমরা এই চার্জ অফিসে ফেলে আসছি। সেকেন্ড যেটা আমি বলি যে বড় 2 লাখ সাইনিং আ 5 ইয়ার নোট বিয়ারিং 8% ইন্টারেস্ট, সো ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, কারণ আমি নোট ইস্যু করা মানে কি, আমি লোন লোন নিয়েছি। জি স্যার, লং টার্ম লোন। ঠিক আছে, এটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি।
আর পারচেজ ট্রাক যদি পারচেজ করে থাকি 1,70,000 দিয়ে, সো এটা আমার ফিক্সড Investing. অ্যাসেট, ইটস অ্যান ইনভেস্টিং Investing, sir. অ্যাক্টিভিটি। নাম্বার 4, আমি স্যালারি পেমেন্ট করেছি আমার এমপ্লয়িদের। Operating, sir. ভেরি গুড। আর লাস্টেরটা আমি ক্যাশ কালেক্ট করেছি সার্ভিস প্রোভাইড করে। Sir, এটা অপারেটিং operating, sir. অপারেটিং স্যার 100% Oper- অপারেটিং। দেখেন, গুডস বললে, প্রোডাক্ট বললে চোখ বন্ধ করে বলে ফেলতেন, সার্ভিস দেখলে আপনারা কনফিউজড হয়ে যান। বারবার বলি, সার্ভিস যখনই দেখবেন সার্ভিস থেকে ইনফ্লো আসে, দ্যাট উইল ডেফিনেটলি বি মাই অপারেটিং অ্যাক্টিভিটি। ওকে, আচ্ছা, তাহলে আমাকে যেটা বলি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হইলে আমার 3টা জিনিস লাগবে। আমার কম্পারেটিভ ব্যালেন্স শিট লাগবে, আগের পিরিয়ডের আর কারেন্ট পিরিয়ডের ব্যালেন্স শিট ইনফরমেশন লাগবে। ওকে, নাম্বার 2 যেটা লাগবে সেটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট লাগবে, আর নাম্বার 3 যেটা সেটা হচ্ছে অ্যাডিশনাল নোটস লাগবে। এই 3 জিনিস যদি থাকে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি ইজিলি বানাতে পারবেন, ইফ ইউ হ্যাভ দ্য কনসেপ্টস রাইট। ওকে, আমার যদি এটা বন্ধ হয়ে যায়, আপনারা থাকবেন লিংকে, আমি অন্য একটা ল্যাপটপ দিয়ে ঢুকবো আর কি, ঠিক আছে? বাট লেট মি কন্টিনিউ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। আচ্ছা, এবার আমি বলি আমার ফরম্যাটটা কিভাবে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপারেশন। ফার্স্ট কাজ হবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটাকে আমার বের করতে হবে। তার মানে কি, আমার নেট ইনকাম যেটা করি আমার ইনকাম স্টেটমেন্টে, সেটা কোন বেসিসে হয়, ক্যাশ বেসিস না অ্যাক্রুয়াল বেসিস? Accrual. অ্যাক্রুয়াল Accrual বেসিস। basis. গুড। Actual basis So, collect. আমি যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করব, আমি যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করব, তাহলে আমার কাজ কি হবে, আমার সেই নেট ইনকাম যেটা আমার ইনকাম স্টেটমেন্ট আছে সেটাকে নিয়ে আমার তাকে কি করতে হবে, ক্যাশ বেসিসে কনভার্ট করতে হবে। আর এই ক্যাশ বেসিসে কনভার্ট হওয়ার পর যে নেট ইনকাম আমার আসবে সেটাকে আমরা বলি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। সো দ্যাট ইজ মাই ফার্স্ট স্টেপ। নেট ইনকাম নেব, তাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমি কনভার্ট করে নিয়ে আসবো, ঠিক আছে? নাম্বার টু হচ্ছে আমি খেয়াল করব আমার নন কারেন্ট অ্যাসেটের মুভমেন্ট গুলা, আমার লায়াবিলিটির যে মুভমেন্ট হয়েছে, ঠিক আছে, আমার ইকুইটির যে মুভমেন্ট হয়েছে, সেগুলা কিন্তু আমার ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর পার্ট। সো সেটাকে আমি ইনকর্পোরেট করব। আর আরেকটা পার্ট আমি এখানে বলেছি যে নন ক্যাশ ট্রানজাকশন থাকলে উই মাস্ট ডিসক্লোজ দিস। এটা আমি এখন ডেপথে যাব না, বাট একটু পরে ইউ উইল গেট টু নো যে আমার নন ক্যাশ ট্রানজাকশন হচ্ছে গিয়ে এমন কিছু ট্রানজাকশন যেখানে আমি, লেটস জাস্ট সে কি হয়েছে, আমি আজকে শেয়ার ইস্যু করেছি, শেয়ার ইস্যু না, লেটস জাস্ট সে যে আমি আপনার কাছ থেকে একটা ট্রাক পারচেজ করেছি, ঠিক আছে, ট্রাক এ পারচেজ করেছি, কিন্তু বিনিময়ে আপনাকে আমি ক্যাশ না দিয়ে আমি আপনাকে আমার ইনভেন্টরি থেকে ট্রাক বি আপনাকে আমি দিয়েছি। আপনার দরকার ট্রাক বি, আমার দরকার ট্রাক এ, আপনার আছে ট্রাক এ, আমার আছে ট্রাক বি। সো যখন আমরা এই এক্সচেঞ্জ করছি, দিস ইজ আ ট্রানজেকশন, ইয়েস, বাট দিস ইজ আ নন ক্যাশ ট্রানজেকশন। সো ট্রানজেকশন কোনোটাকে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইমপ্যাক্ট করবেন কি করবেন না, ইউ মাস্ট এনশিওর যে এখানে কোনো নন ক্যাশ ট্রানজেকশন আছে কিনা। নাম্বার 2, আপনি শেয়ার ইস্যু করেছেন। সো শেয়ার ইস্যু আমরা জানি, যেটা আপনারা হয়তো এখনো ক্লাস করেননি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লিমিটেড কোম্পানি আছে, যে আমরা দুভাবেই শেয়ার ইস্যু করতে পারি। একটা হচ্ছে আমরা ক্যাশ দিয়ে ইস্যু করতে পারি শেয়ার, আর একটা হচ্ছে আমরা বোনাস শেয়ার ইস্যু করি। সো যদি বোনাস শেয়ার আমরা ইস্যু করি, সেটা হচ্ছে কোনো টাকা ছাড়াই শেয়ার ইস্যু করি আমরা, ঠিক আছে? আচ্ছা, I will come back in 10 minutes, ঠিক আছে? আমার ফোনের চার্জ, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, উইথ আ নিউ ল্যাপটপ 10 মিনিটস এর মধ্যে আমি আসছি, ঠিক আছে? কনসিডার Yes, দিস sir. আ ব্রেক। Yes, sir. Let us just observe যে অ্যাকাউন্টস রিসিভেবল আমার চেক করলাম, আর এখানে করছি ক্যাশ ফ্লো অ্যাক্টিভিটি হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট, আমার নন
স্যার শুনতে পাচ্ছি না কিছু। এটা অনেক প্রবলেমের ল্যাপটপ। আমি এটাকে আসলে ফাংশন ম্যাচ করে যদি ক্লোজিং ব্যালেন্স পাই, দ্যাট শোজ যে আমার রিকনসিলিয়েশন ইজ কারেক্ট। আর লাস্টে যেটা আমি একটু আগে একবার একটু আলাপ করেছিলাম যে আমার দুই মেথডে করি, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে আওয়ার মোড অফ অপারেশন ইউজুয়ালি আমাদের সব কোম্পানিরা আপনার ইনডাইরেক্ট মেথডে প্রিপেয়ার করে থাকে। ঠিক আছে, দ্যাট ইউ মাস্ট নো। ইনডাইরেক্ট মেথডই আমাদের মেজরিটি কোম্পানিগুলো প্রিপেয়ার করে থাকে। এক্সাম পার্সপেক্টিভ থেকেও ইনডাইরেক্ট মেথড আসবে, আর এটার কারণ হচ্ছে ইটস ইজি টু প্রিপেয়ার। ঠিক আছে, লেস কস্টলি। আর আমরা যে জিনিসটা এখানে আসলে মেইনলি জানতে চাই সেটা হচ্ছে আমার নেট ইনকামের সাথে আমার নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ এর যে ডিফারেন্সটা আছে, ঠিক আছে, দ্যাট উই ক্যান হাইলাইট স্পেসিফিক্যালি। আচ্ছা, আর আমরা আলাপ না বাড়িয়ে আমরা আপনাদেরকে একদম অন পয়েন্ট নিয়ে আসছি। ঠিক আছে, দিস ইজ দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সাম, যেটা আমরা ইনডাইরেক্ট মেথডে আপনাদেরকে করব। আমাদেরকে একটা ডাইরেক্ট মেথডও আছে যেটা শেয়ার করব। ওকে, সো এইখানে আমরা লেট আস হ্যাভ আ লুক। আমরা এখানে কি করছি দেখেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে তিনটা আইটেম লাগে। একটা হচ্ছে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমার কম্পারেটিভ ব্যালেন্স শিট, আরেকটা হচ্ছে আমার নোটস লাগে। সো দিস ইজ মাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, দিস ইজ মাই কম্পারেটিভ ব্যালেন্স শিট, 2 পেজ লাগিয়ে আছে, আর লাস্টে হচ্ছে আমার কিছু নোটস আছে। এই তিনটা এলিমেন্টস থাকলে আই ক্যান প্রিপেয়ার মাই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখানে করছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব ইনডাইরেক্ট মেথডে। ওকে, সো আমরা যদি একটু জাস্ট একটা মানে এখান থেকে একটা গ্লিম্পস দেই যে রেভিনিউ আছে আমার 5,07,000। ঠিক আছে, কস্ট অফ গুড সোল্ড আমি বের করেছি কিভাবে, কস্ট অফ গুড সোল্ড হচ্ছে আমার 1.5 লাখ, তার সাথে অপারেটিং এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, লস অন সেল অফ ইকুইপমেন্ট, ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে আমরা পাচ্ছি ইনকাম বিফোর ট্যাক্স। ঠিক আছে, আমরা ট্যাক্স আমরা ডিডাক্ট করেছি, লাস্টে পাচ্ছি আমরা নেট ইনকাম। আচ্ছা, আপনাদেরকে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাম ধরনের আগে আমি ফার্স্ট যেটা আপনাদেরকে আমি দেখাতে চাই সেটা হচ্ছে আমার প্রফিট, দুই রকমের প্রফিট আছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি কোন প্রফিট নিয়ে আমি কাজ করব? ইজ ইট দি প্রফিট আফটার ট্যাক্স অর ইজ ইট মাই প্রফিট বিফোর ট্যাক্স? টেল মি। স্যার বিফোর ট্যাক্স। আচ্ছা ঠিক আছে, আমরা বিফোর ট্যাক্স দিয়ে সাম করে দেখে এসে অভ্যস্ত। ঠিক আছে, আমরা দুই দিক দিয়ে করতে পারি। যদি বিফোর ট্যাক্স নিয়ে করি তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট আমার করতে হচ্ছে না। ঠিক আছে, আর যদি আমি প্রফিট আফটার ট্যাক্স দিয়েও করি, এই যে আমার দুইটা প্রফিট আছে এখানে, ইনকাম বিফোর ট্যাক্স হচ্ছে 1,92,000 আর প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 1,45,000। সো যদি আজকে আমি প্রফিট বিফোর ট্যাক্স নিয়ে কাজ করতাম তাহলে আমি 1,92,000 দিয়ে আমি আমার কাজ শুরু করে দিতে পারতাম। আর যদি আমি প্রফিট আফটার ট্যাক্স নিয়ে যদি কাজ করি, আমাকে কি করতে হবে? এই ইনকাম ট্যাক্স এক্সপেন্সকে আমার অ্যাড করে নিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাক্রুয়াল ট্যাক্স এক্সপেন্স। সো অ্যাক্রুয়াল ট্যাক্স যা থাকবে অ্যাক্রুয়াল গুলাকে আমি অ্যাড করে নিব, আর যেটা ক্যাশ এক্সপেন্স হবে সেটাকে আমরা ডিডাক্ট করে নিব। ওকে, সো জাস্ট পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে বললাম যে আমরা দুইটা প্রফিট নিয়েই কাজ করতে পারি। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স নিয়ে। ঠিক আছে, কারণ সেখানে তাহলে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমরা কাজ শুরু করে দিতে পারি। ওকে, বাট দুটাই আমরা অ্যাপ্রোচ ইউজ করতে পারি এন্ড বোথ আর অ্যাকসেপ্টেবল। আচ্ছা, মুভিং অন। এটা গেল প্রথম অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে আপনারা যখন একটা ব্যালেন্স শিট পাবেন, আপনারা যখন একটা ইকুইটি এন্ড লায়াবিলিটি স্টেটমেন্ট পাবেন, আপনারা অ্যাসেট মুভমেন্টের ব্যালেন্স গুলাকে আপনারা দেখবেন। ঠিক আছে, আমার লায়াবিলিটি এন্ড ক্যাপিটালের মুভমেন্ট গুলাকেও আমরা দেখব। সো একটা জিনিস আমরা যদি খেয়াল করে দেখি যে 2012-র আমার ব্যালেন্স শিট, 2011-র হচ্ছে আমার ব্যালেন্স শিট আছে। ঠিক আছে, আমরা দেখি ক্যাশ পজিশন কি হচ্ছে। আমাদের ক্লোজিং পজিশন হচ্ছে 55,000, যেটা আমার ওপেনিং পজিশন বা 2011-র ক্লোজিং পজিশন ছিল 33,000। তাহলে আমার ক্যাশ ফ্লো বেড়েছে 22,000 করে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে একটা পয়েন্ট অফ রেফারেন্স এখানে দাঁড় করিয়ে রাখতে হবে যে আমার যত নেট ক্যাশ ফ্লো পজিশন আসবে, অপারেটিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ওটার যে নেট পজিশন থাকবে তার সাথে যদি আমি ওপেনিং পজিশনকে যদি আমি অ্যাড করি, ঠিক আছে, তাহলে আমি কি এক্সপেক্ট করতে পারি? আমার 2012-র ক্লোজিং ব্যালেন্স আমি এক্সপেক্ট করতে পারি। সেটা যদি হয় তাহলে আমার জন্য আমার অঙ্ক মিলে গেছে। ঠিক আছে, আই ক্যান রেস্ট ইজি। ওকে, আচ্ছা, কয়টা জিনিস খেয়াল করবেন, আমার অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড এক্সপেন্সেস, এই জিনিসগুলো কিন্তু আমার কারেন্ট অ্যাসেটের পার্ট। এন্ড আপনাদেরকে অনেকগুলা কথা বলেছি যে নন কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে, আমার ইকুইটি, ঠিক আছে, আমার নন কারেন্ট অ্যাসেট, কিন্তু কোনো জায়গাতে আমি আপনাদেরকে কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটির কোনো কিছু আমি আপনাদের সাথে ডিসকাস করিনি।
এখন আমরা এই পার্টটাতে আমরা নিয়ে কাজ করব এন্ড কারেন্ট অ্যাসেটের যে মুভমেন্ট, কারেন্ট লায়াবিলিটি যে মুভমেন্ট, সেটা আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে তার ট্রিটমেন্ট দেখাতে হবে। ঠিক আছে, সো লেট আস জাস্ট অবজার্ভ যে অ্যাকাউন্টস রিসিভেবল আমার কি হয়েছে, কমে গেছে 10,000 করে। ইনভেন্টরি আমার 5,000 করে বেড়ে গেছে। প্রিপেইড এক্সপেন্স আমার 4,000 করে বেড়ে গেছে। জাস্ট ইনক্রিজটা খেয়াল করেন। ওকে, দেন উই হ্যাভ আওয়ার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যেটা হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেট, আমরা মুভমেন্টে এখানে হাইলাইট করছি। ঠিক আছে, তারপর আমরা লায়াবিলিটিস এন্ড ইকুইটি দেখছি। আমরা কারেন্ট লায়াবিলিটি নিয়েও কিন্তু কোনো কথা বলিনি, বাট এবার আমরা কারেন্ট লায়াবিলিটি নিয়েও ডিসকাস করব। ওকে, সো কারেন্ট লায়াবিলিটি আমার মুভমেন্ট 12,000 থেকে 28,000 টাকা হয়েছে, 16,000 টাকা ইনক্রিজ করেছে। আমার ইনকাম ট্যাক্স পেয়েবেলও আপনার 2,000 টাকা করে ডিক্রিজ করেছে। তাইলে দেখেন, এই যে শর্ট টার্ম লায়াবিলিটি আর আমার শর্ট টার্ম অ্যাসেট, সেই ট্রিটমেন্ট গুলা আপনারা জাস্ট মাথায় রাখেন। ওকে, লং টার্ম লায়াবিলিটিতে আমরা দেখতে পাচ্ছি যে 20,000 থেকে আপনার 1,30,000 হয়েছে। তার মানে আমরা কি করেছি, বন্ড ইস্যু করেছি বেশি করে। আমার স্টক হোল্ডার ইকুইটি, আমার শেয়ার ছিল 50,000, এখন শেয়ার হয়ে দাঁড়িয়েছে 70,000 করে। তার মানে 20,000 টাকা আমার শেয়ার বেড়েছে। এখানে আমাকে কয়টা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে 20,000 যে শেয়ার বাড়লো, আমরা কিন্তু লেম্যানের মতো চিন্তা করতে পারি যে 20,000 টাকা আমার কি হয়েছে, ক্যাশ ইনফ্লো হয়েছে, বাট দ্যাট মাইট নট বি দ্য কেস যদি আমরা বোনাস শেয়ার ইস্যু করি। সো আমাকে এই অবজারভেশন গুলাও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো উই মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব। এবার নোটস আছে, আমাকে নোটসে বলা আছে কি, নাম্বার 1 ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে 6,000 আছে বিল্ডিং এর, 3,000 আছে ইকুইপমেন্টের জন্য। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কেন আমার দরকার সবসময় মনে রাখবেন। হোয়াট কাইন্ড অফ এক্সপেন্স ইজ আ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, দেখি এটা আপনারা কে ধরতে পারেন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইজ আ নন ক্যাশ Operating এক্সপেন্স। হ্যাঁ, Yes, sir. অপারেটিং, ইয়েস, বাট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে নন ক্যাশ। দেখেন, যতগুলো এক্সপেন্সের আমরা কথা বলি, মেজরিটি এক্সপেন্স হচ্ছে আপনার ক্যাশ এক্সপেন্স, যে আমি যখন এক্সপেন্স ইনকার করছি আমাকে টাকা দিতে হচ্ছে, আই এম পেইং আউট। বাট ডেপ্রিসিয়েশন ইজ আ নন ক্যাশ এক্সপেন্স, এন্ড নন ক্যাশ এক্সপেন্স যখন থাকবে, তখন আমরা যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করব, নন ক্যাশ এক্সপেন্সকে আমরা কি করব, অ্যাড করে দিব। এই জন্যই যেটা আমাদের স্টুডেন্টরা মুখস্থ করে যে নেট ইনকামের সাথে ডেপ্রিসিয়েশন অ্যাড করে দিচ্ছে যখন আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করি, বাট মেজরিটি লজিকটা জানে না। লজিকটা হচ্ছে এই, যে ডেপ্রিসিয়েশন যখন আমি চার্জ করছি আমার নেট প্রফিটে আসার জন্য, চার্জ মানে কি, আমি ডেপ্রিসিয়েশন তো ডিডাক্ট করে আমি নেট প্রফিটে আসছি, রাইট? কিন্তু নেট প্রফিট কি আমার কোনো ক্যাশ আউটফ্লো আছে এখানে? সো ওয়ের এভার ক্যাশ আউটফ্লো ইজ নট ইনভলভড, আর যদি আমি নেট প্রফিট ক্যালকুলেশনে তাকে নিয়ে এসে চার্জ করে দেই, ঠিক আছে, তাহলে যখন আমি নন ক্যাশ এক্সপেন্স নিয়ে কাজ করব আমার কি করতে হবে, তাকে অ্যাড করে দিতে হবে। জাস্ট দ্য কেস উইথ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমি অ্যাড করে দিব। ওকে, আচ্ছা, আরো আমি আসবো এটাতে, আপনাদের কনফিউশন আমি রাখবোই না এখানে। নাম্বার 2 হচ্ছে কোম্পানি তার ইকুইপমেন্ট সোল্ড করেছে কত টাকা দিয়ে। দেখেন, 7,000 টাকা দিয়ে সেল করেছে, তার কস্ট ছিল কত, 8,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 7,000, মানে ইয়ে করে 1,000 করে ছিল। ওকে, তাইলে আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, আপনার ইকুইপমেন্ট সেল করেছেন কত টাকা দিয়ে, 4,000 টাকা ক্যাশ পেয়েছেন, তার বুক ভ্যালু ছিল 7,000 টাকা, তাহলে কি আমার গেইন হয়েছে না লস হয়েছে, টেল মি। So loss হয়েছে। ঠিক আছে, তাহলে লস যদি হয়ে থাকে, আমরা কিন্তু ব্যালেন্স শিটে দেখেছি যে দিস লস ইজ রিফ্লেক্টেড, লস অন সেল অফ ইকুইপমেন্ট 3,000 করে আমার এখানে নেট প্রফিটে অলরেডি সে আছে, কমিয়ে দিয়েছে, সেটা ট্রিটমেন্ট নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আর এবার আমি বলছি ওই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটি নিয়ে যখন কথা বলবো, ঠিক আছে, আমি যখন পারচেজ করছি কোনো ফিক্সড অ্যাসেট, যেই টাকাটা আমি দিচ্ছি, ঠিক আছে, পারচেজ করছি ফিক্সড অ্যাসেট, যেই টাকাটা দিচ্ছি, দ্যাট ইজ মাই আউটফ্লো এন্ড দ্যাট ইজ কস্ট। আর যখন আমি সেল করে যে টাকাটা রিসিভ করছি, হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্যাট? আমি কি কস্ট ইনফ্লো। রেকগনাইজ করব? আমি কি 7,000 রেকগনাইজ করব না 4,000 রেকগনাইজ করব, টেল মি। যেটা ক্যাশ পেয়েছি ওটা রেকগনাইজ করবে। অ্যাবসলিউটলি। এই জন্য বলি যে নোটস আর সো ইম্পর্টেন্ট। আপনারা হয়তো অনেকে কনফিউজ করে কি করবে, যে আমার নেট বুক ভ্যালু ছিল 7,000, সো আমি যখন ডিসপোজ করেছি আমি 7,000 কে ডিডাক্ট করব। নো, আমি ডিডাক্ট করতে হবে আমাকে 4,000, যে টাকাটা আমি জেনুইনলি আমি পেয়েছি এখানে। ঠিক আছে, নাম্বার 3, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা নন ক্যাশ ট্রানজাকশন। আমি 1,10,000 টাকার বন্ড ইস্যু করেছি ইন ডাইরেক্ট এক্সচেঞ্জ ফর ল্যান্ড। আচ্ছা, আমি কোম্পানি, আমি আপনার কাছে 1,10,000 টাকার বন্ড ইস্যু করেছি, এখন বিনামূল্যে আপনার কাছ থেকে কি এক্সপেক্টেড, ক্যাশ এক্সপেক্টেড, রাইট? তাহলে কি হতো, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হতো।
বাট এখানে আমরা কি করছি, আমরা আপনার কাছ থেকে ক্যাশ ফ্লো নিচ্ছি না, আমরা আপনার কাছ থেকে কি নিচ্ছি, ল্যান্ড নিচ্ছি। ঠিক আছে, আমি আপনাকে ল্যান্ড দিচ্ছি। সো দেখেন কোনো জায়গাতে কি আমার ক্যাশ চেঞ্জ হয়েছে? আমি আপনার কাছ থেকে আমি 1,10,000 টাকা নিলাম, আর আপনাকে আমি ল্যান্ড ইস্যু করে দিলাম, বা ল্যান্ড আমি আপনাকে দিয়ে দিলাম, ওনারশিপ দিয়ে দিলাম। সো দিস ইজ আ কেস অফ নন ক্যাশ এক্সপেন্ডিচার। সো সেটার কোনো ট্রিটমেন্ট আমার হবে না। ওকে, আমি আরো আসবো এটাতে, জাস্ট নোটস গুলো আগে বেসিক গুলা দেখেন, কঠিন লাগবে তারপর সহজ হবে। আপনি 1,20,000 টাকার বিল্ডিং পারচেস করেছেন ক্যাশ, ঠিক আছে, ইকুইপমেন্ট পারচেস করেছেন 25,000 টাকা ক্যাশ, তাইলে এই দুইটা কিন্তু আমার ক্যাশ আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। কমন শেয়ার ইস্যু করেছেন 20,000 টাকা ক্যাশ, এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, এটা যদি ক্যাশ না হয়ে বোনাস হতো তাহলে এটাকে আমরা নন ক্যাশ ট্রানজেকশন বলতাম। ওকে, কোম্পানি ডিক্লেয়ার্ড এন্ড পেইড আ 29,000 ক্যাশ ডিভিডেন্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি আজকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করি, ঠিক আছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে কি হবে, আমার কি সে ক্যাশ পেমেন্ট হচ্ছে? নো, আমি ডিক্লেয়ার করে যখন পে করব, অনলি দেন তাকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে রেকগনাইজ করব। ভেরি 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 ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলা, ঠিক আছে। আমরা আস্তে আস্তে এখানে আগাই, আমরা স্টার্ট করব। ওকে, আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দিয়ে আমরা স্টার্ট করি। ইয়েস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা কি করি, নেট ইনকাম দিয়ে স্টার্ট করি, নেট ইনকামের সাথে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করি। সো দিজ আর দি অ্যাডজাস্টমেন্টস উই আর গোইং টু টক অ্যাবাউট। এই 6টা অ্যাডজাস্টমেন্ট যদি জানেন, নাথিং উইল স্টপ ইউ, আপনাদের এক্সামে আর কোনো কনফিউশন থাকবে না। সো আমরা নেট ইনকাম বা যদি নেট লস হয়ে থাকে, আমরা কি করব, সবার আগে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে দুইটা আমার পয়েন্ট আছে, আমি হয়তো প্রফিট বিফোর ট্যাক্সও নিতে পারি, আমি প্রফিট আফটার ট্যাক্সও নিতে পারি। এই এক্সাম্পলে আমি আপনাদেরকে প্রফিট আফটার ট্যাক্সটা দেখিয়েছি, কারণ আমাদের কয়েকটা এক্সামে প্রফিট আফটার ট্যাক্সও এসেছে। বাট দ্যার ইজ নো প্রবলেম যদি আপনারা প্রফিট বিফোর ট্যাক্স দিয়েও করেন, ট্রিটমেন্টগুলো আমি দেখিয়ে দিব আপনাদেরকে। ওকে, সো আমার কমন অ্যাডজাস্টমেন্ট যেটা নেট ইনকাম আমি নিয়েছি, হুইচ ইজ প্রফিট আফটার ট্যাক্স 1,45,000, ঠিক আছে। সো তার সাথে আমি কি অ্যাডজাস্ট করব, ফার্স্ট অফ অল অ্যাড ব্যাক নন ক্যাশ এক্সপেন্সেস। ঠিক আছে, দেখেন আমাদের এই সামে আমি যেটা বলেছি যে ডেপ্রিসিয়েশন যে এক্সপেন্স আছে, সেই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমি যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি করব, আমার কি করতে হবে, তাকে অ্যাড ব্যাক করতে হবে। ইজ দিস ক্লিয়ার টু অল? ইয়েস স্যার। ঠিক আছে, কেন করছি স্যার কজ ডেপ্রিসিয়েশন? এটার ডিপ্রিসিয়েশনের কারণে তো স্যার এক্স্যাক্টলি কোনো ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো হচ্ছে না, এটা জাস্ট একটা ক্যালকুলেশন করার জন্য আমরা ব্যালেন্স শিটে বসিয়েছিলাম। ভেরি গুড, ঠিক আছে। Yeah. আমি আপনাদেরকে একটা শর্ট এক্সাম্পল দিয়ে আমি মুভ অন করব। আজকে আমার যদি আজকে আমার 20 টাকা যদি ডেপ্রিসিয়েশন হয়, তাহলে আমি নেট প্রফিট যখন ক্যালকুলেট করব, এই 20 টাকাকে আমি মাইনাস করে কিন্তু আমি আমার নেট প্রফিটে আসছি, ঠিক আছে। বাট আমি যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করব, এই 20 টাকা যে ডেপ্রিসিয়েশন আমি তখন কমিয়ে দিয়েছিলাম নেট প্রফিটে, সেই নেট প্রফিট তো আমার এখন কম থাকবে না। আমি যখন ক্যাশ ফ্লো ফ্রম নেট, আমার ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিস যখন আমি বের করব, তখন আমি কি করব, ওই যে নেট ইনকাম নিয়ে যেহেতু কাজ করছি, নেট ইনকামে যেহেতু সে অলরেডি ডিডাক্টেড ছিল, সেটা আবার আমি নেট ইনকাম এখন অ্যাড ব্যাক করে দিব। ঠিক আছে, সো ডেপ্রিসিয়েশন, অ্যামortization, ডিপ্লিশন এক্সপেন্স যদি থেকে থাকে, উই মাস্ট অ্যাড ব্যাক টু মাই নেট ইনকাম। ওকে, নাম্বার 1। নাম্বার 2, ডিডাক্ট গেইনস এন্ড অ্যাড লসেস। আচ্ছা, এইটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে যে কেন আমার যে গেইন হয়েছে, আমার কত টাকার গেইন হয়েছিল, ঠিক আছে, আমার গেইন না লস হয়েছিল, আমার 7,000 টাকা ছিল নেট বুক ভ্যালু, ঠিক আছে, আমি সেল করে পেয়েছি অনলি 4,000 টাকা, তাহলে আমার কি হয়েছে, আমার লস হয়েছে। 3,000 টাকা লস হয়েছে। ইয়েস, সো আমি যখন এই লসটা যখন আমি আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে যখন আমি আসছিলাম, এই যে নেট ইনকাম যখন আমি এসেছি 1,45,000 এ, সো আমি এই লসটাকে কি করেছিলাম, তখন ডিডাক্ট করে এসেছি, রাইট। সো যদি আমি ডিডাক্ট করে যদি আসি, আমার নেট প্রফিট কি আছে, কম আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যেটা বলছি যে লস হলে তাকে নেট প্রফিটের সাথে অ্যাড করবেন। এখন আপনাদের কোশ্চেন যেটা হবে স্বভাবতই যে কেন আমি এটাকে অ্যাড করছি, ঠিক আছে, লজিক আছে, লজিকটা আমার কাছ থেকে শুনে নেন। আজকে আপনার অপারেটিং অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছেন, পুরো ব্যাপারটাই হচ্ছে অনলি নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। সো আমি যদি আজকে ফিক্সড অ্যাসেট সেল করে গেইন করি বা লস করি, সেটা কি আমার অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে পড়ে? আমি একটা ওয়ার্ড সবসময় আপনাদেরকে ইউজ করি, কোর অপারেটিং বিজনেস। ঠিক আছে, একটা বিজনেসের মেইন ফোকাস এরিয়া যেটা, সে গুডস প্রডিউস করবে, সে গুডস সেল করবে।
সো সেইখানে যদি আমার ফিক্সড অ্যাসেট কেনা বেচা করে যদি আমার কোনো লাভ হয় বা লস হয়, সেটা কি আমার নেট প্রফিটের সাথে অ্যাড করব যখন আমি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করব? দিস ইজ মাই কোশ্চেন। সো আমি নেট ইনকাম কে এখন যেহেতু নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করব, সো অনলি অপারেটিং অ্যাক্টিভিটিস এর কনসিডারেশন রাখবো। ঠিক আছে, সো যেহেতু আমার এই লসটা হয়েছে, এই লসটাকে আমি কমিয়ে নিয়ে আসছিলাম নেট ইনকাম, ঠিক আছে, আর আমাকে এই নেট মানে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যখন করব, সেই লসটাকে আসলে আমার এখানে রেকগনাইজ করার বা দেখানোর কোনো দরকার নেই, এই জন্য আই এম অ্যাডিং ইট ব্যাক। আর যদি গেইন করে থাকতাম, আজকে যদি এরকম হতো যে আমার নেট বুক ভ্যালু হচ্ছে 4,000, আমার প্রসিড হয়েছে আপনার 7,000, তাহলে তো গেইন হতো, এই গেইনটা তো আমার নেট ইনকামে অ্যাড হয়ে আসছে, তখন আমার এই গেইনটাকে কি করতে হবে, এখানে মাইনাস করতে হতো। এন্ড দ্য রিজন ইজ যে আমি এখানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বের করতেছি, বাট আপনার যে গেইনটা হয়েছে সেই গেইনটা কিসের থেকে আসছে, এটা তো আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটির পার্ট, ফিক্সড অ্যাসেটের পার্ট। সো আমি যেহেতু ক্যাশ ফ্লো করি, আমার অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি তিনটা আলাদা, এই জন্য আমি অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি অন্য কোনো এলিমেন্ট থাকে তাহলে তাকে আমার কি করতে হবে, বাদ দিতে হবে। অ্যাজ আ রেজাল্ট যদি আমার গেইন হতো, গেইনটাকে আমার কি করতে হতো, ডিডাক্ট, আর লস যেহেতু হয়েছে লসটাকে আমি এখন অ্যাড ব্যাক করে দিব। ইজ মাই এক্সপ্লেনেশন ক্লিয়ার টু ইউ অল? কমপ্লেক্স বাট ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। টেল মি, এনি কোশ্চেন, এনি কনফিউশন? So, এখন যদি এটা যেমন অপারেটিং অ্যাক্টিভিটিস এর পার্ট না, সো তাই আমরা এটাকে ডিডাক্ট করেছিলাম বলে এখন আবার অ্যাড করে দিচ্ছি। কিন্তু এখন যদি এমন কোনো একটা এক্সপেন্স বের হয় যেটা অপারেটিং অ্যাক্টিভিটিস এরই পার্ট, তখন কি আমরা ওটাকে ডিডাক্ট করব? অবশ্যই। আমি আপনাকে বলি, অপারেটিং অ্যাক্টিভিটিজ এর যেই এক্সপেন্স গুলো আপনি ডিডাক্ট করে আসছেন, সেই সব এক্সপেন্স গুলাকে কি আপনি এখানে অ্যাড করছেন, তানভীর? নো স্যার। ঠিক নো আছে, স্যার। অনলি কাকে অ্যাড করছি আমরা? আমরা অ্যাড করতেছি যেটা নন ক্যাশ এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, অ্যামortization এন্ড ডিপ্লিশন, সেটাকে আমরা অ্যাড করব। ঠিক আছে, আর যেটা হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস না, যেটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর যে গেইন বা লস হয়ে থাকে, সেটাকে আমরা যদি গেইন হয় তাহলে তাকে ডিডাক্ট করব, লস হলে তাকে আমরা এখানে অ্যাড করব। ওকে, জি স্যার। আচ্ছা, নাম্বার 3, যেটা আপনারা সহজেই পারবেন, জানবেন যে আমার চেঞ্জেস ইন নন ক্যাশ কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। আচ্ছা, আমার কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটির যে মুভমেন্ট গুলা হবে, সেটার অ্যাডজাস্টমেন্ট আসবে উইথ মাই নেট ইনকাম। এখানে একটা কোর ওয়ার্ড আছে, নন ক্যাশ। এই নন ক্যাশ ওয়ার্ডটার মানে হচ্ছে গিয়ে, আমি কারেন্ট অ্যাসেটের মধ্যে কিন্তু আমার কি কি থাকে, স্টক থাকে, রিসিভেবল থাকে, ক্যাশ থাকে, প্রিপেইড এক্সপেন্সেস থাকে, রাইট? সো এখানে আমি যেহেতু বলছি কারেন্ট অ্যাসেটের মধ্যে অনলি নন ক্যাশ, তাইলে আমার কি থাকবে, ইনভেন্টরি মুভমেন্ট, রিসিভেবলস এর মুভমেন্ট এন্ড অ্যাডভান্স এন্ড প্রিপেমেন্টস এর মুভমেন্ট, বাট আমরা ক্যাশের কোনো মুভমেন্ট নিয়ে কাজ করব না। ওকে, এন্ড কারেন্ট লায়াবিলিটি নিয়ে যখন আমি বলছি, সেখানে আমার কি থাকছে, আমার অ্যাকাউন্টস পেয়েবল আছে, ঠিক আছে, আমার যদি কোনো অ্যাক্রুয়াল পেয়েবল থাকে তাহলে সেই জিনিসগুলো আমার এখানে উঠে আসবে এই মুভমেন্টে। ঠিক আছে, আচ্ছা, which is an example of cash flow from an operating activity? ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের কোশ্চেন ব্যাংক থেকে আমি তুলে নিয়ে আসছি। আমরা জানি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কি, মেইন কোর্স অফ বিজনেসের জন্য যে আমার ইনফ্লো আউটফ্লো হচ্ছে। ঠিক আছে, আপনাদের কয়টা পয়েন্ট স্যার আমি কি? দিই। আচ্ছা, পেমেন্ট অফ ক্যাশ টু লেন্ডার্স ফর ইন্টারেস্ট। আচ্ছা, আমি একটা একটা করে আসবো। সো আপনার অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, আমি আমার লেন্ডারকে যদি ইন্টারেস্ট বাবদ যদি পেমেন্ট করি, যেটা হচ্ছে আমার ইন্টারেস্ট এক্সপেন্স, ঠিক আছে, ক্যাশ এক্সপেন্স, সেটাকে বলছেন। ইয়েস, দিস ইজ দি অ্যান্সার। পরের অপশনগুলোকে আমরা দেখি, রিসিট অফ ক্যাশ ফ্রম সেল অফ ক্যাপিটাল স্টকস। আমি যদি শেয়ার বেচে আমি যদি ইয়ে পাই, ক্যাশ পাই, এটা কি হওয়া উচিত ছিল? স্যার, শেয়ার বিক্রি করে যদি ক্যাশ পাই স্যার, এটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি গুড, তে পেমেন্ট অফ যাবে। ক্যাশ ডিভিডেন্ডস টু কোম্পানিজ স্টক হোল্ডার্স। ডিভিডেন্ড যদি দিয়ে সেটা তো বলেছিলেন স্যার, অপারেটিং এও যায় আবার ইয়াতেও যায়, এই যে ইনভেস্টিং এও যায়। নো, নট না, এটা ইনভেস্টিং, ফাইন্যান্সিং। সরি, ফাইন্যান্সিং এও যায়। ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো, থ্যাংক ইউ হাসিনা, এটা ফাইন্যান্সিং এ যাবে আপনার। ওকে, সো আমরা এটাকে দুটো জায়গায় করতে পারি, বাট এই যে দেখেন এই জিনিসটা, which is an example of cash flow from operating, এখানে কিন্তু অনলি যেটা অপারেটিং, দিস ইজ আ ট্রিক কোশ্চেন কিন্তু। তাহলে আমরা যদি প্রথমের জায়গায় যাই, যে পেমেন্ট অফ ক্যাশ টু লেন্ডার্স অফ ইন্টারেস্ট, আমরা ইন্টারেস্টের যে পেমেন্ট আমরা যেটা করে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিজ এর ভেতরে থাকে। ওকে, আচ্ছা, এটা গেল।
এবার একটা একটা করে আমি আপনাদেরকে আরো ব্রেকডাউন করি। যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একটু আগে আমি বলেছিলাম যে আমার নেট ইনকামের সাথে অ্যাড হয়, ঠিক আছে? রিজন হচ্ছে ইট ডাজ নট রিডিউস ক্যাশ। সো ক্যাশ যে রিডিউস না করে, মানে আমার ক্যাশ আউটফ্লো হচ্ছে না, এই জন্য উই আর অ্যাডিং দিস ব্যাক। তাইলে আমি যদি আজকে নেট ইনকাম নিয়ে শুরু করি, আমি আবার বলছি আমি প্রফিট আফটার ট্যাক্স নিয়ে কাজ করছি, ঠিক আছে? সো প্রফিট আফটার ট্যাক্স নিয়ে যদি আমি কাজ করি, ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমি অ্যাড করছি ৯,০০০ টাকা। এই ৯,০০০ টাকা আমি কোত্থেকে পাচ্ছি? এই যে এখান থেকে আমার নোটসে আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 6,000 ফর বিল্ডিং, 3,000 ফর ইকুইপমেন্ট, সো 9,000 হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আমি আবার একটু খেয়াল করে যদি দেখি যে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে 9,000 আছে, এটাকে মিলিয়ে নিতে হবে যখন অঙ্কগুলা করবেন, ঠিক আছে? জাস্ট প্লাগ এন্ড প্লে। এখন এখানে তাকে নিয়ে আসবেন 9,000, ঠিক আছে? তাহলে নেট ক্যাশ বাই অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে 1,54,000। আচ্ছা, এবার আমি আপনাকে বলছিলাম যে আমার ইকুইপমেন্ট সেল করে আমি লস করেছি, ঠিক আছে? সো আমি আবার বলছি যে ইকুইপমেন্ট সেল করে যদি আমি কোনো লস করি বা গেইন করি, আমাকে আগে খেয়াল রাখতে হবে ইকুইপমেন্ট রিলেটেড গেইন বা লস হচ্ছে আমার ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস এর পার্ট, সে অপারেটিং অ্যাক্টিভিটিস এর পার্ট না। সো শুধু যদি আমি গেইন করে থাকি তাহলে তাকে আমার ডিডাক্ট করে রাখতে হবে। এই যে এটা যে এনি গেইন অন সেল ইজ ডিডাক্টেড ফ্রম নেট ইনকাম, ওকে? এনি লস অন সেল ইজ অ্যাডেড টু নেট ইনকাম। যেহেতু লস করেছি, তাকে আমরা আমার নেট ইনকামের সাথে আমি তাকে অ্যাড করে দিচ্ছি, ওকে? নাম্বার 3, এইবার আমরা আসি নন ক্যাশ কারেন্ট অ্যাসেটের ট্রিটমেন্ট। এক কথায় বলে ফেলি, আমার কারেন্ট অ্যাসেট যখন বেড়ে যায়, ঠিক আছে, হোয়াট ডাজ দিস সিগনিফাই? আমার কারেন্ট অ্যাসেট বেড়ে যাওয়া, যদি আজকে আমার ইনভেন্টরি বেড়ে যায়, তার মানে কি? তার মানে আমার স্যার ক্যাশ কমে আউটফ্লো। গেছে। ইয়েস, ভেরি গুড, ঠিক আছে। আজকে যদি আমার কারেন্ট অ্যাসেট বেড়ে যাওয়া মানে, আমার কারেন্ট অ্যাসেট হচ্ছে তিন রকম আছে। এক হচ্ছে রিসিভেবল, এক হচ্ছে ইনভেন্টরি, এক হচ্ছে অ্যাডভান্সেস, যেগুলো নন ক্যাশ নেচারের। তাহলে আমরা যদি দেখি যে আজকে আমার ইনভেন্টরি বেড়ে যাওয়া মানে কি, আমি টাকা খরচা করেছি, ঠিক আছে, আমি টাকা খরচা করেছি, ক্যাশ আউটফ্লো হয়েছে, আমার ইনভেন্টরি বেড়ে গেছে, ঠিক আছে? সো এনি ইনক্রিজ ইন নন ক্যাশ কারেন্ট অ্যাসেট রিপ্রেজেন্ট আউটফ্লো অফ ক্যাশ। তার মানে আমার নন ক্যাশ কারেন্ট অ্যাসেট যখন বেড়ে যাবে, যেখানে আমরা ইনক্রিজ দেখতে পাবো, সেটাকে আমরা মাইনাস করে দিব আমার নেট ইনকামের সাথে। নেট ইনকামের সাথে মাইনাস করি মানে আসলে কি বুঝাতে চাচ্ছি, যে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস বাবদ যে ক্যাশ আউটফ্লো হয়েছে সেটাকে আমি বুঝাতে চাচ্ছি, ওকে? আর যদি আপনার কারেন্ট অ্যাসেট বেড়ে মানে কমে যায়, কমে যাওয়া মানে কি? আপনার ইনভেন্টরি যদি কমে যায়, হোয়াট ডাজ দিস সিগনিফাই? বা আপনার রিসিভেবল যদি কমে যায়, রিসিভেবল কমে যাওয়া মানে হচ্ছে আপনার কাস্টমাররা আপনাকে এখন ক্যাশ দিয়েছে, সো রিসিভেবল কমে গেল, ক্যাশ বেড়ে গেল, ঠিক আছে? এই জিনিসগুলা মনে রাখবেন যে ইনভেন্টরি, রিসিভেবল আর হচ্ছে আমার প্রিপেমেন্টস, এই জিনিসগুলা যদি আমার কমে যায়, তার মানে হচ্ছে আমার ক্যাশ পাচ্ছি বেশি। সেম গোজ উইথ প্রিপেমেন্টস, আমি অ্যাডভান্স বা প্রিপেমেন্টস যদি আমার কমে যায়, তার মানে কি? আমি এখন কম টাকা আমি অ্যাডভান্স বা প্রিপেমেন্টস করছি, ঠিক আছে? কমে যাওয়া ইজ গুড, তখন এটা আমার নেট ইনকামের সাথে আমার অ্যাড হয়ে আসবে, ওকে? এই যে এখানে যেটা আমার অ্যাকাউন্টস রিসিভেবলের ব্যালেন্স, আমরা দেখতে পাচ্ছিলাম যে সে 10,000 করে আপনার কি হয়েছে, কমে গেছে, এই জন্য আই এম অ্যাডিং দিস, ঠিক আছে? আচ্ছা, ইনভেন্টরি যদি আমার ব্যালেন্স বেড়ে যায়, যেটা আমি বলেছি ইনভেন্টরি ব্যালেন্স বেড়ে যাওয়া মানে আপনার এক্সপেন্স বেড়ে গেছে, ক্যাশ আউটফ্লো হয়েছে, এন্ড সেটার জন্য আমরা কি করব, তাকে ইনক্রিজ ইন ইনভেন্টরি ইজ ডিডাক্টেড ফ্রম নেট ইনকাম, ঠিক আছে? আর প্রিপেইড এক্সপেন্সেরও যেই কথাটা, প্রিপেইড এক্সপেন্স বেড়ে যাওয়া মানে আমি বেশি করে ক্যাশ পেমেন্ট করছি, প্রিপেইড এক্সপেন্স কমে যাওয়া মানে হচ্ছে আমি কম ক্যাশ পেমেন্ট করেছি। এখানে যেহেতু আমার এই সামে প্রিপেইড এক্সপেন্স কমে গেছে, ঠিক আছে, দ্যাট মিন্স আমার কি হয়েছে এখানে, প্রিপেড এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স যদি বেড়ে গেছে আমার, যেহেতু 4,000 করে বেড়েছে, 1,000 থেকে 5,000 হয়েছে, তার মানে এটা আমার আউটফ্লো হিসাবে আমি রেকগনাইজ করব। সো অল ইন অল যদি বলি, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্স, এটা এক্সামে পাবেন আন্ডার কারেন্ট অ্যাসেট। সেটা যদি বেড়ে যায় তাহলে আপনার কি হবে, আউটফ্লো। আর সেটা যদি কমে যায় সেটা হবে আপনার জন্য ইনফ্লো, ঠিক আছে? এইবার আমরা আসি চেঞ্জেস টু নন ক্যাশ কারেন্ট লায়াবিলিটি অ্যাকাউন্ট। আমাদের সামনে দুটা নন ক্যাশ কারেন্ট লায়াবিলিটি অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে, যেটাকে আমরা বলি মানে যেটাকে আমরা ট্রেড পেয়েবলও বলে থাকি। আজকে যদি আপনার 100 টাকা থাকে ট্রেড পেয়েবল আজকে, পরে গিয়ে যদি সেটা দাঁড়ায় যে আপনার 150 হয়ে যায় ট্রেড পেয়েবল, ট্রেড পেয়েবল বেড়ে যাওয়া মানে কি? আপনি সাপ্লায়ারদেরকে দেরি করে ক্যাশ দিচ্ছেন, ঠিক আছে? আপনার সাপ্লায়ারদেরকে আপনি ডিলে করা মানে কি হচ্ছে, আপনার ক্যাশ পজিশন ইনট্যাক্ট আছে, বেটার পজিশনে আছে। সো যখন আমার অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যায়, ঠিক আছে, আমার কারেন্ট লায়াবিলিটি যখন বেড়ে যাবে, সেটাকে আমরা কি করব, অ্যাড করে দিব টু মাই নেট ইনকাম। সো
অ্যাকাউন্টস পেয়েবল যদি বাড়ে, ঠিক আছে, আমরা তাকে নেট ইনকামের সাথে অ্যাড করব। এইবার যদি বলি, যেমন আমার এই এক্সাম্পলে আছে 8,000 থেকে 6,000 টাকা হয়ে গেল আমার ইনকাম ট্যাক্স পেয়েবল, এটাও তো আমার কারেন্ট লায়াবিলিটি, রাইট? সো কারেন্ট লায়াবিলিটি কমে যাওয়া মানে কি, আমি টাকা দিয়ে আমার লায়াবিলিটি শোধ করে দিয়েছি, বেশি করে শোধ করেছি আগের বারের থেকে, হুইচ মিনস আমার লিকুইডিটি কমে গেছে। লিকুইডিটি কমে যাওয়া মানে এটা আমার আউটফ্লো হিসাবে গণ্য করা হবে। তাহলে আমি যদি আপনাদেরকে সামারাইজ করি এক বাক্যে জিনিসটা, যে আমার লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি যদি বেড়ে যায় তাইলে আমার কি হবে? ক্যাশ ক্যাশ ইনফ্লো হবে। ক্যাশ ইনফ্লো হবে, ভেরি গুড। আর যদি আমার লায়াবিলিটি কমে যায়, ক্যাশ আউটফ্লো হবে। আর যদি আমার কারেন্ট অ্যাসেটের জন্য নন ক্যাশ কারেন্ট অ্যাসেট যদি আমার বেড়ে যায়, তাহলে কি হবে? আউটফ্লো হবে। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আর যদি আমার কমে যায় কারেন্ট অ্যাসেট বা ব্যালেন্স, যদি আমার নন ক্যাশ কারেন্ট অ্যাসেট যদি কমে যায়, তাহলে কি হবে? ইনফ্লো হবে স্যার। ভেরি গুড, দিস ইজ ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনাদেরকে যদি ধরতে পারেন, আমি আপনাদেরকে এই জিনিসটা কষ্ট করে নিয়ে আসলাম যাতে করে আপনারা চিন্তা করেন, বাট দিস ইজ মাই সামারি, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। আপনি যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করবেন, প্রথমত আপনি নেট প্রফিটটা নিয়ে আপনি ধরবেন। আমি এই এক্সাম্পলে আপনাদেরকে নেট প্রফিট আফটার ট্যাক্স নিয়ে আমি কাজ করছি, ঠিক আছে। তার সাথে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমি অ্যাড করছি, ঠিক আছে। আমার যদি অ্যামোর্টাইজেশন এক্সপেন্সও থাকতো সেটাকেও আমি অ্যাড করতাম, এটা এক্সামে পেতে পারেন অ্যামোর্টাইজেশন, ওকে। তারপর যদি আমি গেইন করতাম তাহলে তাকে ডিডাক্ট করতাম, যেহেতু লস করেছি সামে, তাকে আমি অ্যাড ব্যাক করেছি, ওকে। আমার কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির ব্যালেন্সে মুভমেন্ট হয়েছে, কারেন্ট অ্যাসেট যদি আমার বেড়ে যায়, যেটা আপনারা অলরেডি বলেছেন, ঠিক আছে। সো কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটির রিলেশনশিপটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো কারেন্ট অ্যাসেট যেখানে বাড়লে আমার ক্যাশ আউটফ্লো হয়, কারেন্ট লায়াবিলিটি বাড়লে হচ্ছে আমার ক্যাশ ইনফ্লো হয়, এন্ড ভাইস ভার্সা, ওকে। সো দিস ইজ মাই পিকচার অফ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এইবার আমরা ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবো। আমি আপনাদেরকে একটা এক্সাম্পলে দেখিয়েছিলাম যে আমরা ল্যান্ড পারচেজ করেছিলাম 1,10,000 দিয়ে বাই ইস্যুইং লং টার্ম বন্ডস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে যদি আমি ল্যান্ড পারচেজ করতাম 1,10,000, ঠিক আছে, আর এই 1,10,000 দিয়ে যে আমি ল্যান্ড পারচেজ করেছি, সেটা যদি ক্যাশ দিয়ে যদি আমি করতাম, তাহলে সেটা কোথায় আসতো? আমার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, অপারেটিং অর ফাইন্যান্সিং? টেল মি। ক্যাশ দিয়ে ইনভেস্টিং এ আসতো আমার, ঠিক আছে। বাট আমি যখন আজকে তাকে ল্যান্ড পারচেজ করেছি, বাট আমি ক্যাশ পেমেন্ট করিনি, উল্টা আমি কিছু লং টার্ম বন্ড ইস্যু করে দিয়েছি। আচ্ছা, আমাকে এভাবে আসেন, লং টার্ম বন্ড যদি আমি ইস্যু করতাম আপনাদেরকে ফর ক্যাশ, তাহলে কি হতো এটা আমার? ফাইন্যান্সিং। ভেরি গুড, ঠিক আছে। সো খেয়াল করে দেখেন, ইয়েস টেল মি। আচ্ছা, সো যেটা বলছি যে এখানে ট্রানজেকশন হয়েছে ঠিকই, কিন্তু কোনো ক্যাশ আদল বদল হয়নি। তাকে আমরা কি হিসাবে কনসিডার করব? নন ক্যাশ ট্রানজেকশন হিসাবে কনসিডার করব। নন ক্যাশ ট্রানজেকশনকে আমার কি করতে হবে? আমরা কিন্তু তার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করি, কোথাও ট্রিটমেন্ট দিব না। অনলি থিং উই মাস্ট ডু, সেটা কি থাকবে? সেটা একটা নোটস আকারে আসবে, আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ডিসক্লোজার আকারে আসবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তো গেল ইয়ে। সো আমি যদি এটাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হতো আমার, আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সে কোনো ট্রিটমেন্টে আসতো না, নাইদার ইন অপারেটিং, ফাইন্যান্সিং অর ইনভেস্টিং, সে আসতো ইন দ্য ফর্ম অফ ডিসক্লোজার। ইজ দিস ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? চ্যালেঞ্জিং এরিয়া, জি অনেকগুলো স্যার। জিনিস আপনাদেরকে আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করছি। এনি কোশ্চেন? স্যার ইন দিস কেস আমরা শর্টে বলতে পারি নন ক্যাশ এক্সপেন্স যেটা